তো সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু আমি সরে যাব। তো সরে যাওয়ার ফল কি হয় সেটা বহু নেতা নেত্রীরা সেটা টের পান পরের ভোটে। নির্দিষ্টভাবে বাংলা মাধ্যম স্কুলগুলোকে যদি আবার সচল করা যায়, সক্রিয় করা যায়, সেই জন্য কি আলাদা কোনো পরিকল্পনা রয়েছে? 17 সালে রায়গঞ্জ শহরে পৌরসভা নির্বাচন হলো। সেই ভয়ঙ্কর তার নির্বাচন, আমি নিজে ভোট দিতে গিয়ে দেখছি বোম পড়ছে, গুলি চলছে। আর এআই ভিত্তিক পড়াশুনো যেটা এখন ভীষণ চল রয়েছে, বা এআই এখন সর্বত্র গ্রাস করেছে সবটাকে। সমস্ত অভিভাবকদের নিশ্চিত করতে চাই আপনার সন্তান প্রাইভেট স্কুলে, যে আপনাদের ইচ্ছে প্রাইভেট স্কুলে ভালো পড়াশুনো হয়, সেই ধারণা আস্তে আস্তে বদলাবে। একটু রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন করবো এবার, সেটা হচ্ছে আপনার কেন্দ্রে লড়াইটা যথেষ্ট টাফ ছিল। তো দায়িত্ব পেয়ে যাওয়ার পর, মানে প্রতীক পেয়ে যাওয়ার পর তো একটা ভেতরে একটা উত্তেজনা তৈরি হয়, সেটা তো ছিলই। তারপর জিতে আসা, সেখান থেকে ফোন এলো যে আপনাকে মন্ত্রকের দায়িত্ব নিতে হবে। তো স্বাভাবিক একটা ভেতরে ভেতরে উত্তেজনা থাকে। তৃণমূল সরকারের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে আমাদের রায়গঞ্জের সমস্ত মানুষকে, গোটা উত্তরবঙ্গের সমস্ত মানুষকে, মানুষের আশা ভরসায় জল ঢেলে এইমস তুলে নিয়ে আসা হলো। আমাদের প্রাপ্য এইমস আমরা পেলাম না। স্টেটসম্যান এই মুহূর্তে পেয়ে গেছে রায়গঞ্জের বিধায়ক এবং মন্ত্রী কৌশিক চৌধুরীকে। তার সফর কেমন চলছে, দপ্তর কেমন আছেন তিনি, সবটা জানবো। কৌশিক বাবু, আপনাকে ধন্যবাদ স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য। বিধায়ক মন্ত্রিত্ব মানে শুধু নিজের কেন্দ্র না, গোটা রাজ্যের দায়িত্ব কিভাবে সামলাচ্ছেন? আমি যখন বিধায়ক হিসাবে দল আমাকে মনোনীত করে দাঁড়ানোর জন্য, সেদিন যেরকম একদম হঠাৎ করে বলবো না, কিন্তু দায়িত্ব পেয়ে যাওয়ার পর, মানে প্রতীক পেয়ে যাওয়ার পর তো একটা ভেতরে একটা উত্তেজনা তৈরি হয়, সেটা তো ছিলই। তারপর জিতে আসা, সেখান থেকে ফোন এলো যে আপনাকে মন্ত্রকের দায়িত্ব নিতে হবে। তো স্বাভাবিক একটা ভেতরে ভেতরে উত্তেজনা থাকে। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দায়িত্ব। দুটো বড় মন্ত্রকের দায়িত্ব, এবং আমাদের সরকারকে প্রচুর এক্সপেকটেশন নিয়ে, প্রচুর চাওয়া নিয়ে আজকে সরকার বদল হয়েছে। মানুষের একটা বিরাট ম্যান্ডেট এসছে, মানুষের প্রচুর আর আশা নতুন সরকারের প্রতি। তো আমাদের স্বাভাবিকভাবেই আমাদের সমস্ত সরকার বা আমার দপ্তরে আলাদা আলাদা করে, তো আমার প্রতিও প্রচুর একটা চাপ বা দায়িত্ব আছে। কালকেও বিধানসভায় যখন শিক্ষা নিয়ে কথা হচ্ছিল, মানে প্রচুর, মানে একটা বৃহৎ অংশের বিদ্যালয়গুলোতে, যেগুলোতে কোনো টয়লেট নেই, মেয়েদের আলাদা করে টয়লেট নেই, স্কুল বিল্ডিংগুলোর অবস্থা খারাপ, সীমানা প্রাচীর নেই, সাফিসিয়েন্ট ঘর নেই, বিদ্যুৎ নেই, জল নেই। তো এইরকম ভয়ঙ্কর একটা ইনফ্রাস্ট্রাকচার অবস্থা পশ্চিমবঙ্গে প্রায় 81,000 বিদ্যালয়, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে। তো এরকম একটা ভয়ঙ্কর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা চলছে। এটাকে আমরা ঠিক করব। আমরা মূলত যেটা লক্ষ্য আমাদের, সেটা হলো পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে, আপনারা জানেনও, প্রায় 8,500 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে বাচ্চারা এবং অভিভাবকরা তারা কিন্তু সরকারি বিদ্যালয় বিমুখ হচ্ছে। তো আমাদের প্রধান লক্ষ্য যে সরকারি বিদ্যালয়ের প্রতি আগ্রহ, বাচ্চাদের এবং অভিভাবকদের আগ্রহ ফিরিয়ে আনা, বাচ্চাদের আবার সরকারি বিদ্যালয়মুখী করা, এগুলো আমাদের প্রধান লক্ষ্য। বাংলা মাধ্যম স্কুলগুলোর প্রতি একটা অনীহা দেখা দিচ্ছে, কারণ বাংলা মাধ্যমে আর কেউ নিজের সন্তানদের পড়াতে চাইছে না বলে আপনি যেটা বললেন যে এই যে বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, সে মানে নির্দিষ্টভাবে বাংলা মাধ্যম স্কুলগুলোকে যদি আবার সচল করা যায়, সক্রিয় করা যায়, সেই জন্য কি আলাদা কোনো পরিকল্পনা রয়েছে? আর এআই ভিত্তিক পড়াশুনো যেটা এখন ভীষণ চল রয়েছে, বা এআই এখন সর্বত্র গ্রাস করেছে সবটাকে, গোটা জীবনটাকেই প্রায়, সে নিয়ে যদি কোনো ভাবনা থেকে থাকে। দেখুন, আমরা তো জাতীয় শিক্ষানীতি 2020, যেটা পশ্চিমবঙ্গে এতদিন লাগু হয়নি, আমরা সেই জাতীয় শিক্ষানীতি লাগু পশ্চিমবঙ্গে করব। সেখানে মাতৃভাষায় শিক্ষাদান থেকে শুরু করে, কম্পিউটার এডুকেশন থেকে শুরু করে, ইংরেজি শিক্ষার প্রতি জোর, সমস্তটা এখানে দেওয়া হবে। মানে আমি এখানে আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবকদের নিশ্চিত করতে চাই আপনার সন্তান প্রাইভেট স্কুলে, যে আপনাদের ইচ্ছে প্রাইভেট স্কুলে ভালো পড়াশুনো হয়, সেই ধারণা আস্তে আস্তে বদলাবে। আপনারা দেখতে পাবেন আপনার বাচ্চা
আমাদের সরকারি বিদ্যালয়েও সে ভালো ইংরেজি শিখতে পারবে, এবং সব প্রাইভেট স্কুলগুলোতে আপনাদের যেটা ধারণা যে ভালো পড়াশুনো হয়, সেই ধারণা আপনারা দেখবেন সরকারি বিদ্যালয়গুলোতেও আপনারা পাবেন। সেই ব্যাপারে আপনাদেরকে নিশ্চিত করছি। কৌশিকবাবু, একটা বিষয়ে আসবো, একটু রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন করবো এবার। সেটা হচ্ছে, আপনার কেন্দ্রে লড়াইটা যথেষ্ট টাফ ছিল, বিপরীতে যিনি ছিলেন কৃষ্ণ কল্যাণী। নানান কারণবশত তিনি খবরের শিরোনামেতে এসেছিলেন। আপনি কনফিডেন্ট ছিলেন প্রথম থেকেই, বা এই যে লড়াইতে জিতে যাওয়া, এইটা নিয়ে আপনার সামগ্রিক অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে শেয়ার করেন, কারণ ভীষণ টাফ চ্যালেঞ্জ ছিল। দেখুন, একদম ঠিক বলেছেন। আপনি যে প্রার্থীর নাম বলেছেন, সে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় একটা চ্যালেঞ্জের ব্যাপার, শক্ত চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু আমি নিশ্চিত ছিলাম এই কারণে, কারণ গত 15 বছর পশ্চিমবঙ্গের মানুষ যে অপশাসন দেখেছে, যে কাটমানির সরকার দেখেছে, যে নৈরাজ্যের সরকার দেখেছে। তো আমি যখন মানুষের সাথে কথা বলেছি, বাড়ি বাড়ি প্রচার করেছি, আমি এক এক দিন 20 কিলোমিটার হাঁটতাম, শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি, প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি জানতাম মানুষের কাছে পৌঁছলে মানুষ আমাকে নিরাশ করবে না। সেই জন্য আমি আমি যেটা আমার যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট, আমি মানুষের কাছে পৌঁছতে চাই যে কোনোভাবে। তো সেই প্রক্রিয়ায় আমি চালিয়ে গেছি। তো মানুষের সাথে কথা বলে বুঝেছি যে মানুষ কতটা তিতিবিরক্ত হয়ে আছে বর্তমান সরকারের প্রতি। মানে বিশ্বাস করুন, আমি মন্ত্রী, দুটো মন্ত্রকের দায়িত্বে আছে, আমার কোনোদিন অনুভবও হয় না। আমার খালি মনে হয় এটা একটা দায়িত্ব, আগামী 5 বছর আমাকে খুব ভালো করে দায়িত্বটা পরিচালনা করতে হবে। তার সাথে সাথে রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সির মানুষজন যারা আজকে আমাকে এত বড় জায়গায় নিয়ে এসছেন, তাদেরকে ভালো রাখতে হবে। এটা বারবার আমি দায়িত্ব হিসেবেই নিই। তো আমি রাজনৈতিক নেতৃত্বের রাজনীতির বিষয়ে যখন কথা বলি, বিশেষ করে এই সাংবিধানিক রাজনীতির বিষয়ে, যখন সংসদীয় রাজনৈতিক বিষয়ে কথা বলি, তখন বারবার এটা আমার অনুভব হয় যে এটাকে দায়িত্ব হিসাবে নেওয়া উচিত। এটা কোনো অলংকার নয়, পদ নয়। তো মানুষ প্রচুর আশা নিয়ে আমাদেরকে জেতান, এবং মানুষ কারা জেতান? সেই সাধারণ মানুষরাই জেতান। তো সেই সাধারণ মানুষের কাছে যদি আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাই, সাধারণ মানুষ যদি আমার হাত ছুঁতে না পারে, আমার কাছে সামনে এসে কথা না বলতে পারে, তো সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু আমি সরে যাব। তো সরে যাওয়ার ফল কি হয়, সেটা বহু নেতা নেত্রীরা সেটা টের পান পরের ভোটে। তো সেটা আমি সবসময় নিজের মধ্যেও চেষ্টা করি সাধারণ থাকা, কারণ ভারতবর্ষে তো সাধারণ মানুষরাই রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা আলাদা জায়গা করে দেন। তো নিজেকে সাধারণ রাখা তো খুব বড় কোনো ব্যাপার নয়, বরঞ্চ সুবিধে সাধারণ রাখা। রায়গঞ্জের ক্ষেত্রেই যদি বলি, তাহলে সেটা বলতে হয় যে এই যে আপনার প্রতি এত ভরসা, বিশ্বাস, সবকিছু নিয়ে আহ, এই একটা বিষয় তো আমরা বললাম যে নাটকের দল নিয়ে কথাটা বললাম, আর পৌরসভার কথা যদি বলি, সেটা একটা বড় ইস্যু হয়েছিল একটা সময়। সেটা কি আদৌ এখন পৌরসভা বলা যেতে পারে? দেখুন, আপনি খুব ভালো ইতিহাসকে সামনে নিয়ে চলে এসেছেন। 2017 সালে রায়গঞ্জ শহরে পৌরসভা নির্বাচন হলো। সেই ভয়ঙ্কর তার নির্বাচন, আমি নিজে ভোট দিতে গিয়ে দেখছি বোম পড়ছে, গুলি চলছে, এবং রায়গঞ্জ শহরের 27টা ওয়ার্ড চোখের সামনে দখল হয়ে গেল ছাপ্পা ভোট দিয়ে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ভয়ঙ্কর একটা অবস্থায় আমরা রায়গঞ্জ পৌরসভাকে পেয়েছি। রায়গঞ্জ পৌরসভায় জল নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। লাস্ট কিছুদিন আগে বৃষ্টি হলো, আমাকে আমার দপ্তর থেকে দমকল বাহিনীকে নামাতে হয়েছে জল ওখান থেকে সরানোর জন্য। শহরের অর্ধেকের বেশি আর ওয়ার্ড একটু বৃষ্টি হলে জলের নিচে চলে যায়। সবচাইতে বড় দুর্নীতি হয়েছে পৌরসভা কোনো রকম প্ল্যান ছাড়া পয়সার বিনিময়ে রায়গঞ্জ পৌরসভায় বিগত যারা ছিলেন তারা হাই রাইজ বিল্ডিং এর আর করার অনুমতি দিয়েছেন। এক এক সেই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়ে আছে। ও তাদের নেতৃত্বে তাদের দলের নেতা কর্মীরা পুকুর বুঝিয়েছে, সেই যে পুকুরে আর বৃষ্টি হলে বৃষ্টির জল আসতো, আমাদের রায়গঞ্জ শহরে জল নিকাশি ব্যবস্থা পরিচালনা হতো, সেই পুকুরগুলো বুঝিয়ে দিয়েছে। কোটি 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 টাকার সমস্ত ব্যবসা হয়েছে, পুকুর বুঝিয়ে বিল্ডিং উঠেছে, পুকুর বুঝিয়ে দিয়ে জমি বিক্রি হয়ে গেছে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা রায়গঞ্জ পৌরসভা পেলাম।
এই মুহূর্তে কৌশিক বাবুর টপ প্রায়োরিটি কি? হুম আমার তো টপ প্রায়োরিটি যদি দপ্তর হিসাবে দেখেন, তাহলে আমার ফায়ার দপ্তরের আমি একটা রোড ম্যাপ তৈরি করেছি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে। ধীরে ধীরে সেই রোড ম্যাপে পৌঁছানো, ইনসিডেন্টকে কমিয়ে আনা, একটা ফায়ার সেফটি প্রোটোকলের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আসা, এটা একটা। তার সাথে সাথে একদম এনরিচ করা, আমার দপ্তরকে ভীষণ শক্তিশালী করা, জাতীয় স্তরে নিয়ে যাওয়া। আপনারা কিছু রাজ্যের নাম আমি বলছি না, কিন্তু কিছু কিছু রাজ্য আছে যাদের ফায়ারের ডিপার্টমেন্টে তারা খুব অনন্য জায়গায় গোটা ভারতবর্ষের মধ্যে পৌঁছচ্ছেন। আমি সেই জায়গায় আমার রাজ্যের ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে যেতে চাই। এবং তার সাথে সাথে শিক্ষা দপ্তরে এই সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি যে বিমুখতা, সেখান থেকে মানুষকে আবার সরকারি বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা। আর খুব ভালো জায়গায় বিদ্যালয়গুলিকে নিয়ে আসা, ভালো পঠন পাঠন, শিশুরা শিখবে, শিশুরা শুধু পড়বে না, শিশুরা সরকারি বিদ্যালয় থেকে শিখবে, সেই জায়গায় নিয়ে আসা। আমার বিধানসভা ক্ষেত্রের একটা বড় ইস্যু হচ্ছে এইমস, রায়গঞ্জে এইমস প্রতিস্থাপন করা। সে ব্যাপারেও আমরা লেগে আছি। যেখানে যেখানে যাওয়া দরকার, যেখানে যেখানে বলা দরকার, মানুষের প্রচুর এক্সপেকটেশন এইমস নিয়ে। কারণ 2008 সালে এখানে ঘোষণা হয়ে গিয়েছিল রায়গঞ্জে এইমস হবে। এই গত তৃণমূল সরকারের মানে মানে তৃণমূল সরকারের দৃষ্টিভঙ্গির কারণে, তৃণমূল সরকারের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে আমাদের রায়গঞ্জের সমস্ত মানুষকে, গোটা উত্তরবঙ্গের সমস্ত মানুষকে, মানুষের আশা ভরসায় জল ঢেলে এইমস তুলে নিয়ে আসা হলো। আমাদের প্রাপ্য এইমস আমরা পেলাম না। তো সেটাও একটা আমার কাছে বড় প্রায়োরিটি, রায়গঞ্জে এইমস তৈরি করা।